বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমি দুইটা বিষয়ে তোমাদের কাছে দুইটা বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা হলো যে আমার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক শিক্ষক এখানে উপস্থিত আছেন। সবাইকে বক্তব্য দিচ্ছেন না আপাতত, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে আবার সৌজন্য দুইটা ক্লাস আমরা করতে চাই। সৌজন্য দুইটা ক্লাস আমরা করব ইনশাল্লাহ। তো আমরা এই প্রোগ্রামটা শেষ পরপরই আমরা শুরু করব, সেই জন্য আমরা বক্তব্য সংক্ষেপে আমরা শেষ করব। আর দ্বিতীয় কারণটা হলো যে তোমরা অনেক কষ্ট করে এখানে বসে আছো এই আমাদের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, শান্তভাবে করার জন্য তোমরা সহযোগিতা করছো, এর জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমি প্রথমেই তোমাদের সাথে যে কথাটা বলতে চাই যে আমি একটু সময় নিব, তার কারণ হলো যে তোমাদের এই বিষয়গুলো জানা দরকার। পরবর্তীতে তোমরা আরও শুনবা, আরও জানবা, কিন্তু আজকের এই শুভক্ষণে যেহেতু তোমরা সবাই এখানে উপস্থিত হয়েছো, আমি সেজন্য তোমাদের সবার কাছে আমি কথাগুলো বলতে চাই। ঢাকা ল কলেজ 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন মরহুম ব্যারিস্টার আব্দুল হামিদ, ওনার হাত ধরে এই কলেজটির সূচনা হয়। আমাকে উনি এই কলেজে নিয়ে আসেন। আমি ওনাকে দেখেছি, ওনার প্রশাসন, ওনার চিন্তাভাবনা, ওনার সাহস, ওনার মেধা মনন, এগুলো আমাকে অনুপ্রাণিত করতো, আমাকে উদ্বুদ্ধ করতো। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স LLM শেষ করার পরপরই আমার তখনও রেজাল্ট হয়নি। আমি সেই সময় আমি এখানে জয়েন করি। অর্থাৎ আমি যখন এখানে জয়েন করি, তোমাদের অনেকের হয়তো জন্ম হয়নি। আজ থেকে 30 বছর আগে 1994 সালে আমি এখানে জয়েন করি। তো জয়েন করার পর ঢাকা শহরে মাত্র 5টা কলেজ ছিল। আমাদের কলেজ, সিটি ল কলেজ, বাংলাদেশ ল কলেজ, ধানমন্ডি ল কলেজ, সেন্ট্রাল ল কলেজ এবং অন্যান্য কলেজগুলো সব 2000-এর আশপাশে এগুলো প্রতিষ্ঠিত। তো যখন আমি জয়েন করি, তখন আমি তোমাদের থেকেও অনেকের থেকে অনেক বয়স কম ছিল। তখন আমি চ্যালেঞ্জ নিয়ে এই ঢাকা শহরের সব থেকে জুনিয়র টিচার হিসাবে আমি তখন জয়েন করি। করার পর এই শিক্ষক এবং ছাত্র, তখন ঢাকা ল কলেজের অনেক স্টুডেন্ট, তাদের সাথে আমি একদম মিশে যখন ক্লাস করতাম, আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই পেশাতে আমি কন্টিনিউ করব। আস্তে আস্তে দীর্ঘদিন ভালো লাগা, আমি গভর্নিং বডির মেম্বার, তারপর আস্তে আস্তে তো ব্যারিস্টার আব্দুল হামিদ যখন ততদিন বেঁচে ছিলেন, উনি চাইতেন আমি কলেজের একসময় কোনো একটা দায়িত্বে আমি কলেজটাকে, তার ইচ্ছাটাকে আমি লালন করতাম এবং আস্তে আস্তে ওনার মতো করে আমি হওয়ার চেষ্টা করতাম। একসময় আমি 2007 সালে যখন আমি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে জয়েন করলাম হাইকোর্টে, তখন আমার প্রশ্ন এসেছিল। তখন আমি ভাইস প্রিন্সিপাল, অর্থাৎ একটা রেগুলার পোস্টে 2টা রান করা যায় না। তো তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কোনটা চাও। আমি বললাম যে আমি কলেজে ফিরে যেতে চাই, আমি হাইকোর্টে এই দায়িত্ব আমি থাকবো না। বললো ঠিক আছে, তাহলে 2 বছর এখানে কন্টিনিউ করার পরে তারপরে আমি আবার ফিরে আসি। তো এটা হলো ভালোবাসার জায়গা থেকে। কারণ হলো যে আমি ছাত্রদের কাছ থেকে সবসময় আমি অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতা পাওয়ার কারণে এই শিক্ষকতা পেশাটাকে আমি লালন করি। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, নিজেকে সবসময় রাজার মতো মনে করতাম। আমি এই পৃথিবীর রাজা, এই ভূমণ্ডলের রাজা, এই দেশের রাজা। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, এক পশু বনের
সিংহকে প্রশ্ন করেছিল যে আপনাকে রাজা কেন বলা হয়, আপনি তো কোনো কাজ করেন না, আপনি তো একটা অলস মানুষ, আপনি তো কোনো মানুষের উপকার করেন না, আপনার তো কোনো দল নাই, কোনো গোষ্ঠী নাই, কেন আপনাকে রাজা বলে মানুষ? তখন সিংহ হেলে দুলে উত্তর দিল, আমি নিজের মধ্যে আত্মবিশ্বাস যে আমি রাজা, এই জন্য আমি রাজা। তো সুতরাং নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস, আমি পারতে চাই, পারবো, কেন পারবো না, পারতে আমাকে হবে। আজকে তোমাদের মধ্যে কোনো এক রাজনীতিবিদ বসে আছে, তোমাদের মধ্যে কোনো বিচারপতি বসে আছে, বিচারক বসে আছে, তোমাদের মধ্যে আইনজীবী বসে আছে। তোমরাই তো দেশের ভবিষ্যৎ। আজকে তোমরা এখন থেকে নিজেদের মধ্যে এই জিনিসটা লালন করতে হবে যে আমি কেন পারবো না, আমাকে পারতে হবে। হ্যাঁ, একটা দেশে শিক্ষার হার যদি আমার দেশে এখন শিক্ষার হার কত, 70+। আচ্ছা, 70+ যদি হয়, এটা হলো সাক্ষরতার হার, আর বাকি 30% হলো অশিক্ষিত, তাই তো আমরা ধরি। আচ্ছা, এখন এই 70% শিক্ষকতার হার, শিক্ষার হার, এর মধ্যে যোগ্যতা কয়জন আছে? যে ন্যূনতম সে একটা স্বাক্ষর করতে পারে। আর প্রকৃত শিক্ষা যাদের মধ্যে আছে, সার্টিফিকেটধারী কয়জন আছে? আর প্রকৃত শিক্ষা অর্জনকারী, শিক্ষা অর্জন করে প্রকৃত চাকরির জন্য যোগ্য কয়জন হয়? মাত্র 4 থেকে 5%। আর বাকিগুলা কল্পনা করো একবার, আমাদের সমাজে শিক্ষা সার্টিফিকেট অর্জন করে মাত্র 4 থেকে 5 জন, শতকরা 4 থেকে 5 জন মানুষ হলো আমরা যোগ্য চাকরির বাজারে। তারপর আসে প্রতিযোগিতা, আর বাকি। সেই জন্য এই প্রতিযোগিতায় নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে হবে। আজকে দেখো, তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে তুমি যদি শর্টকাট একটা পদ্ধতি তৈরি করো, যে না আমার তো কোনো আত্মীয় নাই, আমার তো বাবা তো অ্যাডভোকেট নাই, আমার তো কোনো ভালো সিনিয়র নাই, আমি কিভাবে করব? রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন, তখন কি উনি ঘুষ দিয়ে পেয়েছিলেন? নজরুল ইসলাম যখন জাতীয় কবি হলেন, বাংলাদেশ সরকারকে কি তিনি ঘুষ দিয়েছিলেন না তদবির করেছিলেন? এরা যদি নিজের যোগ্যতায় যদি প্রতিষ্ঠিত হয়ে যদি আজকে এই জায়গায় যেতে পারে, আমরা কেন পারবো না? অর্থাৎ নিজের যোগ্যতা, আত্মবিশ্বাসটা অর্জন করতে হবে। বাবা, তোমরা আমার সন্তান, আমি তোমাদেরকে সন্তানের মতো আমি দেখি। আমার কলেজের প্রত্যেকটি ছাত্র, সেটা জুনিয়র সিনিয়র সবাইকে কিন্তু আমি একই দৃষ্টিতে দেখি। তোমরা এটাতে মাইন্ড করবা না, কখনোই মাইন্ড করবা না যে আমি তো সিনিয়র, আমাকে কেন স্যার এরকম আচরণ করতেছে। আমি কিন্তু আমার শিক্ষকদের সাথেও কিন্তু একই রকম আচরণ করি। কেননা আমি 24 ঘন্টার মধ্যে যতটুকু ঘুমাই, বাকি সময়গুলো কিন্তু আমি সবসময় কিন্তু লালন করি। আমি কলেজটাকে উন্নতি করার চেষ্টা করি। এই কলেজ কিন্তু এরকম ছিল না। তোমরা সিনিয়র কাউকে জিজ্ঞাসা করবা, আমি প্রতিটা মুহূর্তে, আমাকে সরকার, আমাকে কেন, বাংলাদেশের কোনো কলেজকে, বিশেষ করে ল কলেজগুলোকে সরকার থেকে কোনো অনুদান দেয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনোদিন একটা কলম দিয়ে বলেনি যে আপনারা এই কলমটা গিফট দিলাম, কিন্তু প্রতি বছর আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার টাকা রেনুয়াল ফি দিতে হয়, ভর্তির সময় ফি দিতে হয়, পরীক্ষার সময় ফি দিতে হয়। এগুলা তোমরা তোমাদের কাছ থেকে যে সমস্ত কালেকশনগুলো করি, এই কালেকশনগুলা সিংহভাগ চলে যায় ওখানে। কিছু আমাদের রাখি এক্সপেন্ডিচার, আমাদের স্টাফ খরচ, আমাদের অনলাইন খরচ, ইত্যাদি ইত্যাদি। যখন কোনো ছেলে প্রশ্ন করে যে স্যার আমাদের তো এত ফি নিচ্ছেন কেন, দেখো তোমাদের পর্যন্ত ঢাকা ল কলেজে 600 টাকা বেতন কোনো বাংলাদেশে কোনো কলেজ যদি নেয় আমাকে বলো। আমি 77টা ল কলেজের নারীর খবর জানি, আমি 77টা ল কলেজের আমি সভাপতি। অর্থাৎ ওই কলেজগুলা কয়টা ক্লাস হয়, কয়টা টিচার আছে, কয়টা স্টাফ আছে, সব আমি জানি। আমার এখানে 13 জন শিক্ষক তোমাদেরকে
ক্লাস নেবেন। এবং 13 জন শিক্ষকের মধ্যে আমি পরিচয় করে দিই। আমাদের মিসেস মেহের জামান উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। দেন রবিউল ইসলাম, উনি অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ। তারপর আছেন সিরাজ জিন্নাত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ। তারপর আছেন ইতি বিশ্বাস, উনি হাইকোর্টের একজন অ্যাডভোকেট। তারপর আছেন জহিরুদ্দিন, উনি একজন অ্যাডভোকেট। আব্দুর রাজ্জাক, একজন অ্যাডভোকেট। এবং মুনির মেহেদি, উনি একজন অ্যাডভোকেট। এবং আমার পিছনে আছেন, তোমাকে আমি বলিনি বাবা, আমার পিছনে আছেন ইনি একজন ফিসক্যাল এক্সপার্ট। ফিসক্যাল ল আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এবং সেই ফিসক্যাল ল তোমাদের সাথে শেয়ার করবেন এই স্যার। এবং যিনি কোরআন তেলাওয়াত করে গেলেন উনি ডক্টর সেলিমুল ইসলাম সিদ্দিকী, উনি তোমাদের সাথে মুসলিমরা ক্লাস নেবেন। এই তো এই তো জামিরুল ইসলাম আসেনি অবশ্য আজকে, তো উনি একজন অ্যাডভোকেট। এই তো আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা গল্প বলে আমি বোঝানোর চেষ্টা করি। আত্মবিশ্বাসের কথা উঠলো তো গল্পটা বলি। আমি যখন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে জয়েন করি তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তত্ত্বাবধায়ক মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাকে সহকারী অ্যাটর্নি হিসেবে জয়েন করালেন। আমি নিউট্রাল হিসেবে আমাকে পছন্দ করলেন। গুড, ভালো কথা। তা আমরা 17 জন জয়েন করলাম। গল্পটা ভালো করে শোনো। 17 জন জয়েন করলাম। এটা আমার বাস্তব জীবনের ঘটনা। এটা তোমাদেরকে এর মর্মার্থ আমি বলবো পরে। জয়েন করার পর তো বিভিন্ন সময় আমরা 17 জন, তো তখন এর আগে ছিল বিএনপির আমলের সমস্ত সেট আপ, সেগুলোকে অফ করে দিয়ে আমাদের 17 জনকে দিয়ে পুরো হাইকোর্ট আমরা 3-4টা কোর্ট সামলাতাম। আমরা ডিএজি, আমরা এএজি, আমরা এই সব কিছু। তো বিভিন্ন সময় কোর্ট চেঞ্জ হতো। তা আমাকে হঠাৎ করে একদিন একটা কোর্টে পাঠালো। সেই কোর্টে কোনো গভর্নমেন্ট লয়ার টিকতে পারে না। কেন টিকতে পারে না? সেই জাস্টিস ছিলেন খুব রাগী, ভীষণ বদরাগী। এবং আমাদের তো সরকার বলে ডাকতো, এই সরকার বলেন, এই সরকার বলে ডাকতো। এখন আমি তখন ওই কোর্টে জয়েন করলাম। জয়েন করার পর ওই কোর্টে যে বিও ছিল, বেঞ্চ অফিসার, সে আবার আমাকে চেনে এবং সম্ভবত সে আমাদের কলেজের ছাত্র ছিল, এরকম কিছু একটা হবে। তো সে আমাকে কানের কাছে এসে ফিসফিস করে বলছে, স্যার আপনি কি এখানে দায়িত্ব পেয়েছেন, আপনি এখানে এখন মানে এখানে ডিউটি করবেন? আমি হ্যাঁ, কেন? তো বলছে, স্যার একটু সাবধানে থাকেন, আমার জাস্টিস কিন্তু খুব বদমেজাজি। আমার তো থরকম্প শুরু হয়ে গেল যে বদমেজাজি, এ তো আর বদমেজাজি মানে কি? সে ওপেন কোর্টে হলো ইয়ে করে, যা বলার বকাবকি করে। এই সরকারকেও মানে না, বেসরকারিকেও মানে না। আমি তখন বেলা 1টা পর্যন্ত খুঁজছিলাম, কেন 1টার সময় তো লাঞ্চ ব্রেক হয়। আমি খালি ঘড়ি দেখছি তো কখন 1টা বাজে। ও তার আগে এইটুকু বললাম না, আমাকে প্রথম অ্যাটাকটাই করলো এইভাবে, হ্যাঁ সরকার পরিচয় দেন। আমি তো বুঝছি না, তখন কিন্তু আমি ভাইস প্রিন্সিপাল কলেজে। তো আমি তারপরে খালি ঘড়ি দেখছি কখন 1টা বাজে। তারপরে একটা যেই কোর্ট নেমে গেল, সাথে সাথে 1 সেকেন্ড দেরি করিনি। আমার খেয়াল ছিল না যে জাস্টিসের রুমে ঢুকতে গেলে কোনো সময় গাউন পরে ঢুকতে হয় না, ড্রেস পরে ঢুকতে হয় না, সিভিল ড্রেসে ঢুকতে হয়। তা আমি আমার তো টেনশন যে ওনার সাথে যেভাবে দেখা করতে হবে, আমি গাউন পরে ওই অবস্থায় ঢুকে পড়েছি। এই কি ব্যাপার? এইমাত্র না আমি কোর্ট থেকে নামলাম, তখন কিছু বললেন না, এখন কি বলবেন বলেন? তা আমি তখন বললাম যে স্যার, আমি এখানে অ্যাডভোকেট হিসেবে আপনার কোর্টে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে জয়েন করেছি, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু প্রফেশনাল, কিন্তু একজন কলেজের ভাইস প্রিন্সিপাল। আপনি যদি আমাকে কোনো কারণে কোনো বিষয়ে আমি যদি অপারগ হই, আপনি আমাকে ধরাইয়া দেবেন। আমি শিখবো, আমি শিখতে রাজি আছি, আমি করতে রাজি আছি, আমি পরিশ্রম করতে চাই, কিন্তু আপনি যদি ওই বকাবকি করেন তাহলে কিন্তু পরের দিন আমি নাই, আমি রিজাইন দিয়ে চলে যাব।
অনেকক্ষণ আমার দিকে তাকায় থেকে গুড, শুধু এই শব্দটা ব্যবহার করেছিল। তারপরের থেকে উনি আমাকে বলতেন এবং আমাকে টাইম দিতেন, যাও এটা নিয়ে আসো। খুঁজে চান খারাপ করে আমার গ্যাস্ট্রিক হয়ে গেছিল, আমি দুপুরে খাওয়া দাওয়া বাদ দিয়েছি, ওই 2 বছর আমার অবস্থা খারাপ। তো উনি আমাকে রিপ্রেজেন্টেশন দিয়ে উনি আমাকে রাখতেন যে না, ওকেই চাই আমার। এখন এই অফিস থেকে বলে যে ব্যাপারটা কি, তুমি ওনার সাথে কি এমন আচরণ করলা যে তোমাকে উনি ই করে চাচ্ছে, আবার তুমিও দেখছি তো কোনো কমপ্লেন দিচ্ছ না, কিন্তু এর আগে তো কেউ টিকতে পারিনি ওখানে। আমি জানি না, আমি কি করেছি আমি জানি না, আমি উনি কি বলছে আমি তাও জানি না। তো এই হলো সম্পর্কটা। এর থেকে কেন বললাম এই কথাটা, কেন বললাম? আত্মবিশ্বাস, যে আমি তার সাথে এতটুকু আত্মবিশ্বাস আমার ছিল যে উনি আমাকে কি কি কাজ দিতে পারেন আমি করতে চাই, আমি শিখতে চাই। ওনার বকার কোনো সুযোগ আমি দেব না, এটাই তো আমি চাই। তো পৃথিবীতে কেউ কখনো সুযোগ দেবে না, কেউ কাউকে সুযোগ দেয় না, সুযোগ তৈরি করে নিতে হয়। এবং সেই সুযোগ তৈরি করার জন্য আমরাই দায়ী। তার কারণ আমার কারণেই কেউ আমাকে অবহেলা করছে, ঘৃণা করছে, কেউ আমরা সুযোগ করে দিচ্ছি বলে দায়ী, আমি মনে করি এটা। সেজন্য আমি একটা জিনিস খুব পছন্দ করি, দেখবা যে আমার দরজার সাথে লেখা আছে যে আমি জ্ঞানী বলে এটাকে মনে করছি, যে জ্ঞান অন্তত এখানে ইয়ে হয় যে যে শেখে, প্রত্যেকটা বিষয় শেখার আছে। তোমাদের কাছ থেকে আমার শেখার আছে। আজকে তোমরা আমার সামনে, আমি তোমার সামনে দাঁড়ায় আছি, 2 দিন পরে তোমরা এখানে থাকবা, হয়তো আমিও ওখানে থাকবো, কোনো এক সময় হতে পারে। তো সেজন্য এখানে কখনো অহংকার জিনিসটা মনের ভিতরে আনা যাবে না বাবা। তো জ্ঞানী সেই যে প্রতিটা মুহূর্ত শেখে, একদম রাস্তার ভিখারি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শেখার কোনো অবকাশ নাই। শিখতে হবে এবং শিখলে হবে না। তোমাকে এখন একটা লিসন দেওয়া হলো, তুমি শিখলা, ও আচ্ছা এই জিনিসটা ঠিক আছে, নো, চিন্তা করতে হবে আমি কি শিখলাম, আমাকে কি বললো, আমি কি শিখলাম, এর থেকে কি আমি অর্জন করলাম। এবং প্রত্যেকটা শেখাই তো শেখা না, সেটাকে লজিক্যালি তোমাকে দেখতে হবে যে এই জিনিসটা, ওই যে আরবিতে একটা শব্দ আছে না, ভূষণ আর কুভ, কোনটা শুভ কোনটা অশুভ, এই জিনিসটা কিন্তু আমাকে জ্ঞান দিয়ে আমাকে বিচার করতে হবে। কারণ মানুষই একমাত্র বিচার করতে পারে। আল্লাহ তাআলা একমাত্র মানুষকেই দিয়েছেন তীক্ষ্ণ ধী সম্পন্ন জ্ঞান। এই জন্য তো মানুষের মধ্যে বিবেক বলে একটা কথা আছে, এই বিবেক হলো মানুষের হলো সব থেকে বড় জ্ঞান। তুমি যুক্তিবাদী, যুক্তি দিয়ে তুমি চিন্তা করলা, তারপরে এটাকে তোমার সুদূর প্রসারী পরিকল্পনা নিতে হবে যে আমি কি হতে চাই, কি করতে চাই। তুমি আজকে ল পড়তে এসছো, এই ল তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি নিজেও জানো না, আমিও জানি না, কিন্তু এটুকু জানি যে তোমাকে নিয়ে যাবে, তোমাকে নিয়ে যাবে। তুমি কি হতে চাও? আজকে আমাদের ল পেশাটাকে আমি বলবো না যে নষ্ট হয়নি, ল পেশাটাকে নষ্ট করে ফেলেছে। হাতে গোনা কয়েকটা জিনিস, কয়েকটা মানুষ হয়তো ব্যাড প্র্যাকটিস করে। তার মানে এই না যে তুমি তাদের সাথে গা ভাসিয়ে দেবা বা তুমিও ওরকম একটা কারণ তুমি যদি ওই যে বললাম না যে নিজেকে রাজা মতো হতে হবে, রাজার মতো প্রমাণ করতে হবে, অর্থাৎ তুমি জীবনের শ্রেষ্ঠ লয়ার, তুমি জীবনের শ্রেষ্ঠ বিচারক। দেখো সারা পৃথিবীতে 18টি সভ্য রাষ্ট্র ছিল, সভ্য জাতি ছিল 18টি। তার মধ্যে গ্রিক জাতিকে বলা হতো সভ্য জাতি। সব থেকে সভ্য জাতি ছিল গ্রিক। আর এই গ্রিক জাতি তাদের সভ্যতা অর্জন করেছিল কেন শব্দটা দিয়ে। কেন কেন এই কেন দিয়ে তারা কিন্তু নিজেদেরকে সভ্যতা প্রতিষ্ঠিত করতে পেরেছিল। আমি প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে কেন, ওয়াই, এটা কেন হচ্ছে, এটা কেন করব,
তুমি আজকের থেকে এটা চিন্তা করো, দেখো প্রত্যেকটা জিনিস তোমার তখন জ্ঞান বাড়বে, জ্ঞানের পরিধি বাড়বে প্রত্যেকটা জিনিসে। তুমি একটা জিনিস দেখলা যে আমি কথা প্রসঙ্গে অনেক কিছু বলতে ইচ্ছা করছে তোমাদের। যেমন সেদিনকে আমি একটা ছোট বাচ্চা রাস্তা দিয়ে আসছে, এরকম হাত ঝাঁকাতে ঝাঁকাতে আসছে, ফাঁকা রাস্তা, কেউ নাই, একা একটা বাচ্চা, পরে একটা ছোট একটা প্যান্ট, খালি গায়ে, এরকম হাত ঝাঁকাতে ঝাঁকাতে আসছে। তো আমি চিন্তা করলাম যে এই বাচ্চাটা কি বলছে, কেন এরকম করছে। আমি দাঁড়ালাম, দাঁড়ায় জানার চেষ্টা করলাম এবং একটু আস্তে আস্তে ওর সাথে হাঁটতে লাগলাম। দেখি কি ওই ছেলেটা কবিতা আবৃত্তি করছে। যে ওই যে স্কুলে হয়তো পড়েছে, শিখাইছে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ও এই আবৃত্তিটা ও নিজের মতো করে করছে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমি শিখলাম তার কাছ থেকে যে এরকমও তো আবৃত্তি করা যায়, এবং কি মানে অন্তর দিয়ে আন্তরিকভাবে মনের সুখে সে আবৃত্তিটা করছে। কত রোমান্টিক না, কত সুন্দর না, আমার কাছে ভালো লাগে। তোমরা যদি এখন মনে করো ও এটা বললো তো কি যায় আসে, তো বলতেই পারে, তো এর মধ্যে কিন্তু একটা আনন্দ আছে, কিন্তু যে একটা সুন্দর একটা কবিতা সে সুন্দরভাবে এভাবে বলছে। হ্যাঁ, তো পৃথিবীর একটা শাশ্বত একটা নিয়ম আছে, একটা নীতি আছে, একটা রুলস আছে। সৃষ্টিকর্তা কখনো কোনো পরিশ্রমী মানুষকে কখনো ফিরাই দেয় না। পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রমী ব্যক্তি পৃথিবীতে কখনো হার মানতে পারে না, আমি বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি, শতবার বলবো যে আমি বিশ্বাস করি যে পরিশ্রমী মানুষ কখনো পৃথিবীতে হার মানতে পারে না। তো সেই কারণেই পরিশ্রমের কোনো বিকল্প নেই বাবা। তো আইন অনেক মানুষ তোমাদেরকে অনেক কিছু বলবে যে এই একটা আইন একটা জিনিস হলো, বা আইন পড়ে কি হবে। আমি তোমাদেরকে একটা পরামর্শ দেবো আজকে, পরে হয়তো বা কখনো আবার কথা হলে বলতে পারবো। সেটা হলো যে হোয়াট ইজ ল, হোয়াট ইজ ল, আইনটা কি এইটা তোমরা জানার চেষ্টা করবা। হোয়ার ইজ ল এটা জানার, সরি উল্টো বললাম, হোয়াট ইজ ল, নো এটা জানার চেষ্টা করবে না, হোয়ার ইজ ল। তোমরা দেখবা বড় বড় সিনিয়র অ্যাডভোকেটদের বাসায় বা জজদের চেম্বারে প্রচুর বই থাকে, ডিএলআর, পিএলডি, এআর, বিভিন্ন রেফারেন্সের বইগুলো থাকে। এগুলো পরে তোমাদের শিক্ষকরা তোমাদের শেখাবে এক একটা নাম কি, ঢাকা ল রিপোর্টস, অল ইন্ডিয়া ল রিপোর্টস, পাকিস্তান ল ডিভিশন। এই যে বইগুলা, সব অ্যাডভোকেটটাকে এগুলো মুখস্থ করে সিনিয়র অ্যাডভোকেট হয়েছে? কখনো মেধাবী ছাত্র কোনোদিন যে সিনিয়র ভালো একজন অ্যাডভোকেট হবে এমন কোনো গ্যারান্টি নাই। মেধাবীরাই যে শুধু ভালো অ্যাডভোকেট হবে এমন কোনো গ্যারান্টি নাই। তুমি একজন সিনসিয়ার যদি পরিশ্রমী একজন অ্যাডভোকেট হতে পারো, তুমি অবশ্যই এর মূল্যায়ন পাবা। আমি এই কথাটা কেন বললাম যে হোয়াট ইজ ল কখনো খুঁজবা না। আমার এই দীর্ঘ কলেজের জীবনে আমি দেখেছি শুরু থেকে অনেক ছেলেরা আমার সামনে ঘটেছে বিষয়গুলা, তারা আইন মুখস্থ করতে শুরু করেছে। হ্যাঁ, মুখস্থ থাকবে, তোমাদের থাকবে, সব আইন মুখস্থ করতেই হবে। এবং তুমি যে সব আইন মুখস্থ করার পর যে তুমি একজন বিজ্ঞ আইনজীবী হবা, আরে বাবা তুমি তো নিজেই বিজ্ঞ। তুমি কি জানো আমাদের যে প্রফেশনগুলো আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আর্কিটেক্ট, এই যে বিভিন্ন প্রফেশনগুলা, কোনো বলা হয় যে স্পেশালিস্ট যে ডাক্তার তাকে বিজ্ঞ ডাক্তার বলা হয়, বিজ্ঞ প্রফেসর বলা হয়, বিজ্ঞ ইঞ্জিনিয়ার বলা হয়, কিন্তু অ্যাডভোকেট হলো বিজ্ঞ, লার্নেড অ্যাডভোকেট। লার্নেড অ্যাডভোকেটের অর্থ হলো যে একজন অ্যাডভোকেট সে সব কিছু জানতে হবে।
কাঁথা সেলাই করা থেকে শুরু করে, জুতা সেলাই করা থেকে শুরু করে, খুনি, মার্ডার, তাই বলে আমি খুন করতে বলছি না। তার কারণ হলো যে তুমি যদি এই জ্ঞানগুলা যদি তুমি অর্জন করতে না পারো, তাহলে একজন মার্ডারার তোমার কাছে এসে তো কনভিন্স করে ফেলবে তোমাকে। একজন বিচারপতির গল্প করি, যে সে একটু সফট মাইন্ডেড ছিল, খুবই কোমল বিচারপতি ছিল। এখন আসামি পক্ষের আইনজীবী সে বলে যে মাই লর্ড, এ তো এই কারণে সে তো খুন করেনি। তাই তো, আপনি তো খুব ভালো কথা বলছেন তো। আবার অপোজিট বলছে না, ও তো খুন করেছে, আরে এই যুক্তি। আরে আপনিও তো খুব ভালো কথা বললেন না, তাহলে কি দাঁড়ালো? তুমি তো তোমার বিচক্ষণ দিয়ে তো তুমি তো এটা তো বিচার করতে হবে তো। সেই জন্য তোমাকে জানতে হবে যে একজন অ্যাডভোকেট সে কিন্তু জজদেরও কিন্তু অনেক উপরে লেভেলে তাকে যেতে হবে। পড়াশোনায় 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 আমি বারবার বলছি পড়াশোনায়। তার কারণ হলো যে এই পড়াশোনার লেভেলটা যদি তোমার হাই না থাকে, তাহলে কিন্তু তুমি ওই যে একজন লার্নেড বিচারপতি, বিচারক, তাদেরকে তুমি কনভিন্স করবা তোমার যোগ্যতা, বিচক্ষণতা দিয়ে। আমি একটা গল্প শুনেছিলাম, গল্পটা অবশ্য সত্যি কিনা জানি না। একজন অ্যাডভোকেট, ফাঁসির আসামি, অলরেডি তার রায় হয়ে গেছে, তার ফাঁসি কার্যকর হবে, টাইম হয়ে গেছে, তাও বলে যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ফাঁসিতে গলায় রশি ঝুলানো কমপ্লিট, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি তাকে খালাস করব। যেই হ্যাং করে দিল, সাথে সাথে ধরলো। রায় ছিল কি? রায় ছিল যে তাকে ফাঁসিতে ঝুলানো হোক। তারপরে না করা হলো যতক্ষণ না পর্যন্ত মৃত্যু হয়। আমি একটা মজার ঘটনা বলি। আমার লেখা নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই আইনটা কয়েকবার পরিবর্তন করা হয়েছে। 1995 সালে একবার করা হয়, 2000 সালে করা হয়, 2003 সালে করা হয়। 1995 সালে যখন করা হয় তখন আইনটার নাম ছিল হলো নারী নির্যাতন আইন। নারী নির্যাতন আইন। নির্যাতন থামে না। ফিরে সরকার বলে যে নির্যাতন এত কড়াকড়ি করলাম, নির্যাতন থামে না। তারপরে গবেষণা করে দেখা গেল এটা নির্যাতন করার জন্য আইন করা হয়েছে, নির্যাতন দমন আইন হবে তো। তারপরে দেখবা যে এখন আইনটার নাম হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন। এই দমন শব্দটা ছিল না। তো এগুলো হলো কৌশল। সেই জন্য উকিলকে বলা হয় কৌশলী। উকিলদেরকে আর একটা ভাষায় বলা হয় কৌশলী। অর্থাৎ উকিলরা, ওকালতি পেশাটা কিন্তু রয়্যাল পেশা। আমরাই নষ্ট করি। বললাম না একটু আগে যে আমরাই সুযোগ দিই, আমাকে নির্যাতন করো, আমি যে খারাপ, আমাকে গালাগালি করো। আজকে আমি খারাপ কাজ করি বলেই তো আমাকে গালাগালি করে। তো সেই জন্য এগুলা করা যাবে না। অনেক কথা বাবা বলতে ইচ্ছা করছে, তোমরা ধৈর্য হারা হয়ে যাবা। হ্যাঁ, শোনো শোনো, তোমাদের তোমাদের ইমোশনাল জায়গা থেকে আমি একটা গল্প বলতে খুব ইচ্ছা করছে। হ্যাঁ, শিক্ষকরা কি ধৈর্য আছে তো? আচ্ছা, একটা গল্প করতে খুব ইচ্ছা করছে। এটা তোমাদের উৎসাহিত করার জন্য। হ্যাঁ, এটা তোমাদের উৎসাহিত করার জন্য। দেখো বাবা, যে জিনিসটা আমি শুরু থেকে বলি, আইন, এই ল, এলএলবি ফেল করাটাই কষ্টকর। ফেল করাটাই কষ্টকর। না চালু করবো। আরে বাবা, একটু যদি তুমি দেখো, একটু যদি সিরিয়াস হও, সামান্য, আমি বেশি সিরিয়াস হতে বলছি না, এত ফার্স্ট ক্লাস না দিয়ে তো ইউনিভার্সিটি। তুমি যদি বলো যে না আমি লয়ার হতে চাই, তোমার এই ডিগ্রি অর্জন করতে যতটুকু জ্ঞান লাগে একটু সিরিয়াস হলে হবে। বাবা তুমি যদি কথা বলবা, একটু পরে, একটু, হ্যাঁ একটু দাও। তুমি যদি চিন্তা করো
যে আমি মোটামুটি একটা পাস করতে পারলে মোটামুটি আমার হয়ে যায়, তাহলে কিন্তু তুমি কিন্তু কখনোই সাকসেস হতে পারবে না। কথা বলো না বাবা, হ্যাঁ কথা বলো না। এই যে ধৈর্য বোধহয় শেষ, চার্জ শেষ। একটু যদি তুমি সিরিয়াস না হও তাহলে কিন্তু পাস করা মুশকিল। তার কারণ হলো কি, যে তুমি যদি প্রিপারেশনটা যদি তুমি ফার্স্ট ক্লাস নেবার মতো যদি না থাকে, একটা বিল্ডিং তুমি 3 তলা, তুমি মনে করলে যে আমি জাম্প করে 3 তলা ধরবো, তুমি 3 তলা ড্রপ করলাম, ধরতে পারলে না, 2 তলা তো ধরতে পারবা, 2 তলা ধরতে পারলে না, 1 তলা তো ধরতে পারবা। আর তোমার টার্গেট যদি থাকে যে কোনো রকমে পাস করলে হলো, আমি 3rd ক্লাস পেলে যথেষ্ট, আর এত যে খাবে কে, তুমি এই 1 তলার মতো জাম্প দিলা, ড্রপ, গ্রাউন্ডে পড়ে গেলা, কি হলো? তো সেই জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে, তোমাকে উচ্চ হাই লেভেলে যে আমি এইভাবে। সেই জন্য কি করতে হবে, তোমাদের ক্লাস করতে হবে, একটু পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে আত্মবিশ্বাসের কথা বারবারই বলছি, তার সাথে আরেকটা জিনিস কিন্তু তোমাদেরকে খুব সিরিয়াসলি মাথার ভিতরে ঢুকে রাখো। এটা আমি গত ওরিয়েন্টেশনে আমি বলেছিলাম, এই টিভি চ্যানেলে এটা বারবারই এটা প্রচার করছিল যে আমি গুড বিহেভিয়ারের কথা বলেছিলাম, ভালো ব্যবহারের কথা বলেছিলাম। তার কারণ হলো আমার ব্যক্তিগত জীবনে আমি কিন্তু এই জিনিসটা আমি খুব ফিল করেছি। এই যে জাস্টিসের গল্প করলাম আমি এই যে থাকা অবস্থায়, তুমি যদি একজন ভালো ব্যবহারের যদি উকিল না হতে পারো, জীবনে কিন্তু তোমার রেজাল্ট 0। এখানে 2 জন বিচারপতি আছেন, বিচারক আছেন, ওনাদের কাছে পরে শুনবা যে যদি কোনো অ্যাডভোকেট কখনো কোনো বিচারকের সামনে যদি একবার যদি প্রমাণিত হয়ে যায় যে সে ফ্রড বলছে, মিথ্যে কথা বলছে, বা একবার যদি তার সম্পর্কে যদি খারাপ রেপুটেশন তার কানে চলে আসে, তুমি যত রকমের জামিনে চাও না কেন, তখন কিন্তু একটু বিবেচনা, এক্সট্রা বিবেচনা চলে আসে। আর তুমি যদি ভালো ব্যবহার করো, তোমার যদি আচরণ যদি ভালো থাকে, বাবা তোমাকে খুঁজে নেবে, পৃথিবীর কোথায় আছো তুমি, তোমাকে মানুষ খুঁজে নেবে যে তোমাকে কোথায় গেলে পাওয়া যাবে, যা অমুক তোমার বিশ্বাস অর্জন, এই অর্জনটাই হলো তোমার একমাত্র ক্যাপিটাল, একমাত্র সম্বল। লেখাপড়া তো থাকবেই, ডিগ্রি থাকবেই, সব কিছু থাকবে, কিন্তু তার পাশাপাশি তোমার এই জিনিসটা কিন্তু তোমাকে থাকতেই হবে। আচ্ছা, আমি যে গল্পটা করার জন্য বারবার বলছিলাম, এটা দিয়ে শেষ করব। আমার কাছে একটা ছেলে এসেছিল অনেক আগে, বিষয়টা খুব ইমোশনাল। এরকম অনেক ইতিহাস আছে, তোমরা আমি সময় সুযোগ করে তোমাদের মাঝে মাঝে এরকম গল্প বলবো, খুব লোমহর্ষক গল্প আছে সব আমার এই প্রফেশনাল ইয়েতে। তো সিনসিয়ারিটি বা পরিশ্রম যে মানুষকে কোন জায়গায় নিয়ে যায়, সেটা আমি এই গল্পটা সেজন্য আমি বলতে চাই। আরো গল্প আছে, 12 বছর ফেল করা ছেলে, 5 বার এক্সপেল হওয়া ছেলে, অনেক গল্প আছে। এই ছেলেটার গল্প আমার জীবনে একটা মানে দাগ কেটে আছে, সেজন্য আমি অনেক সময় বলি এটা। এই ছেলেটা বাড়ি হলো লালমনিরহাট, ওই এলাকায় আঞ্চলিক ভাষায় কথা বলে। এই ছেলেটা আমার কলেজের ছাত্র না, নারায়ণগঞ্জ কলেজের ছাত্র। ছেলেটা ফর্সা, দিক থেকে বডি, মাথার চুল সব পড়ে গেছে, বয়স হয়ে গেছে, চুল টুল সব পেকে গেছে, মানে যেটুকু আছে সাদা, দেখে বোঝা গেল যে ছেলেটা বয়স হয়ে গেছে। একদিনের বাসায় আমার ছাত্র সহ আমি কথা বলছি, ওই ছেলে আমার বাসায় এসে হাজির। তা আমি আগে খুব মেমোরি শার্প ছিল, এখন নানান চিন্তাতে অনেক কিছু দায়িত্বের কারণে আমার মেমোরি টেমোরি আগের মতো কাজ করে না। তবে এটুকু কাজ করে যে একবার দেখলে আন্দাজ করতে পারি যে হয়তো বা কোথাও আমি দেখেছি। তো যাই হোক, এই ছেলেটা আমার কলেজের ছেলেটা, আমি এটা বুঝতে পেরেছি। তখন আমি জিজ্ঞেস করলাম, তুমি তো আমার ছাত্র না? বলে দিয়েছি স্যার, আমি নারায়ণগঞ্জ যদি কি চাই? তখন বলছে কি, স্যার আমি আপনার সাথে একটু একান্ত কথা বলতে চাই। ঠিক আছে, ছেলেগুলোকে সব বের করে দিলাম, দিয়ে ওকে বসলাম। ছেলেটার নামও বলি আনোয়ার, এটা কয়েক বছর আগের ঘটনা। আমি ওই ছেলেটাকে তখন বললাম যে বলো। ওই ছেলে আমাকে বলতে চাই, স্যার প্রথম শব্দটা এরকম, ওই আঞ্চলিক ভাষায়, স্যার আমি তো অভাগা স্যার। আর যে অভাগা, এর আবার কি ধরনের কথা বলে, আমার কাছে কি চাই তুমি?
তো বলছে স্যার আমি তো অভাগা, বারবারই একই কথা বলছে। আমি তো কি বলো সমস্যা কি? তো বলছে স্যার আমি পাস করতে পারছি না, আমি পাস করতে পারছি না। আমার আমি বললাম তুমি ডিটেল বলো, তোমার মনের কথাগুলো তুমি ডিটেল বলো। তো তখন আমি চুপ করে শুনছি, আর ও বলছে যে আমি স্যার অভাগা, আমার বন্ধু বান্ধব যারা ছিল সব আমাকে ছেড়ে চলে গেছে, ওরা সব ভালো ভালো অ্যাডভোকেট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চাকরি করে, সব চলে গেছে। আর আমার একটা 4-5 বছরের একটা ছেলে আছে, আমার বউ ওই ছেলেটাকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে, আমার সাথে আর সম্পর্ক নেই, আমি এখন একা, আমি অভাগা। তুমি থাকো কোথায়? তাই বলে যে আমি সাভারে একটা মেসে থাকি, সাভারে একটা মেসে থাকি। তো ও বারবারই এই শব্দটা ব্যবহার করছে, আমি অভাগা আর আমাকে ছেড়ে চলে গেছে, এই শব্দটা বারবারই ব্যবহার করছে। আর আমি চুপ করে আছি। অনেকক্ষণ পর আমার ওর কথার রিয়াকশনে আমি ওকে খালি গায়ে হাত তুলিনি, আমি প্রথম শব্দটাই ব্যবহার করলাম, তোমার চাপড়ায় তোমার দাঁত তুলে দেবো আমি, তুমি আমার সামনে একই কথা বারবার বলছো, সমস্যাটা কি তোমার? আমি কিন্তু এরকম ধরনের ট্রিটমেন্ট করি, তার মানে এই না যে আমি খুব রুড ব্যবহার করছি, আমি কিন্তু এটা একটা তাকে ট্রিটমেন্ট করছি। তো তখন ও ঝরঝর করে কাঁদছে, বর্ষার মানুষ চোখ লাল হয়ে গেছে, ঝরঝর করে কাঁদছে। আমি খুব বকলাম তাকে, চরম বকলাম, বকা টকার পর যাও গেট আউট বলিনি, হ্যাঁ তাকে গেট আউট বলিনি, যাও শব্দটা ব্যবহার করলাম, যে যাও কালকে সকাল 9টার সময় তুমি আমার বাসায় আসবা। এইটা একটা আমার টেকনিক। এই ছেলে, আমি সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে আমাকে বিশেষ বলছে যে কি ব্যাপার তুমি এত তাড়াহুড়া করে যাবা? আমি বললাম না, আনোয়ার আসবে। আমি বললাম যে আনোয়ার আসবে, বিশ্বাস করবা না, 9টা বাজার 5 মিনিট আগে আমার বাসায় নক করবে এবং আনোয়ার, এবং আমি বললাম গুড, আর কিছু লাগবে না, তুমি চলে যাও, তোমার যাবতীয় ম্যাটেরিয়াল আমি পাঠিয়ে দিচ্ছি, তোমার সাজেশন থেকে শুরু করে প্রেসক্রাইব করে আমি যাবো, তুমি আমার সাথে ফোনে যোগাযোগ রাখবা। বিশ্বাস করো আমি তোমাকে বলি, এই ছেলে, আমি আমি এত আমার প্রফেশনাল ইয়ে বলি, যে কোনোদিন নকল করে, নকল করলে একটু বেড়ে যাবে। সে নকল করেনি, সে কোনো ইয়ে করেনি, আমি তাকে প্রপারলি যে ট্রিটমেন্টটা দিয়েছিলাম, সে পাশ করে গেছে। আচ্ছা, পাশ করে যাওয়ার পর ওই যে তাকে বকা দিয়েছিলাম, সে কান্না করলো, চোখ দিয়ে পানি বাড়ালো। তো এরকম আর একটা দিন আমি এরকম বসে করছি, ও দেখি আমার বাসায় ঢুকলো, এক হাতে একটা প্যাকেট, মিষ্টির প্যাকেট, আর এক হাতে একটা বয়মে হলো আচার, হ্যাঁ ইয়ে কি বলে ওই কিসের ব্যাগ যেন, ওই যে নেটের ব্যাগে, আর এটা। তো আমার ছেলেরা যখন পাস করে তখন কিন্তু কেউ কি তোমরা কখনো কোনো মিষ্টি কোনো সাবজেক্ট দিলে পারে কি উচ্চারণ করো যে স্যার 1 কেজি মিষ্টি নিয়ে আসছি, 2 কেজি মিষ্টি নিয়ে আসছি স্যার আপনার জন্য? ও বলতেছে ওই এলাকার কিছু সরলতা, বলতে স্যার আপনার জন্য আমি 1 কেজি মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, 1 কেজি মিষ্টি নিয়ে এসছি, আমাকে দিচ্ছে, আমার এখনো সেই স্মৃতিটা চোখে ভাসে। আমি হাত দিয়ে এরকম করে নিচ্ছি, হ্যাঁ আমি হাত দিয়ে নিচ্ছি, আমার সামনে কিন্তু আরো ছাত্ররা বসে আছে, আমি এমন করে নিচ্ছি, নেওয়ার পর অতিরিক্ত টাকা আছে এরকম করে, হ্যাঁ। তো ও তখন বলছে, আমার হাতে দিয়ে বলছে, না জিনিসটা পুরো শোনো, হাসো না, হ্যাঁ। আমি এরকম করে নিচ্ছি, ও আমাকে দিচ্ছে, দিয়ে বলছে কি স্যার এখন খান আপনি, আমাকে বলছে আপনি খান। তাই বললাম যে আমি টাকায় আছি, তারপর বলছে স্যার এইটা আমার ওয়াইফ আপনাকে আচার বানায় আপনার জন্য পাঠাচ্ছে। এটার মানে কি? অর্থাৎ ও লটা পাস করার পর ওর ওয়াইফ ফিরে এসছে। এই স্মৃতিটা আমি কখনো ভুলতে পারি না, এবং তোমরা বিশ্বাস করবে না,
আমার সামনে ছেলেরা বসেছিল, ও যখন এরকম দিচ্ছে আর ই করছে, আমার এখনো আমি ইমোশনাল হয়ে যাচ্ছে। আমার তখন চোখ দিয়ে ঝরঝর পানি পড়ছে। এবং আমি তখন নিজেকে সামলায় বললাম, জানোয়ার, তোমাকে আমি এক সময় কাঁদাইছিলাম একদিন, আজকে তুমি আমাকে কাঁদাইছিলে না। তোমার পরিশ্রম, তোমার চেষ্টা, তোমার যোগ্যতার মাধ্যমে। এখন এই ছেলে, তার যে মুখের হাসি, তার যে আনন্দ, তার যে ফিডব্যাক করা, এটা কোনো অর্থ দিয়ে কেনা যায় না বাবা, অর্থ দিয়ে কেনা যায় না। এটা আমি ফিল করি। এবং এই জন্যে আমি এই কলেজটাকে আমি দিন দিন আমাকে কেউ কোনো সাহায্য করে না, সরকার করে না, বিশ্ববিদ্যালয় করে না, কোনো দাতা সংস্থা কেউ করে না। আমি তোমাদের কাছ থেকে বেতন কালেকশন করি, যেটুকু উদ্বৃত্ত সেটুকু দিয়ে আমি কলেজটাকে সাজাই। তোমাদের আজকে বসতে কষ্ট হচ্ছে, আমি তোমাদের জন্য রাইটিং চেয়ার বানাইছি, শুকাইনি, রং লেগে যাবে সেজন্য তোমাদের দেইনি। তোমাদের জন্য আমি ইনস্টলমেন্টে আমি চেয়ার ব্যবস্থা করছি, এটা আমি করছি। আচ্ছা, তারপরেও সেই ছেলে কিন্তু আমাকে ছাড়েনি, কিন্তু অনেক দিন পর ও চেষ্টা করে আর হলো না, আবার আমার কথা মনে পড়েছে, আবার ফোন করে একদিন বলছে, স্যার আমি তো অবাগা রয়েই গেলাম। ওই আমার তুমি অবাগা হয়ে গেলা। তখন বলছে কি, স্যার আমি তো বার কাউন্সিল পাস করতে পারছি না। হ্যালো, ওটা আমাকে বলো না। তার কারণে আমি এখানে দীর্ঘদিন ধরে আমি এই এলএলবি নিয়ে আমার গবেষণা, এলএলবি নিয়ে আমার বিচরণ, অতএব এটা আমি তোমাকে আমি হেল্প করতে পারি। কিন্তু এটা যাই হোক, এরকম ধরনের অনেক স্মৃতি আছে আমার জীবনে। হ্যাঁ, কেমন বাবা, ওর সাথে যোগাযোগ না আমার। আচ্ছা, যাই হোক, তো আচ্ছা, ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারো, ওর চেহারাটা হলো ফর্সা টকটকে, হ্যাঁ, মাথা ভর্তি টাক, এই বাড়ি হলো লালমনিরহাট। আচ্ছা, যাই হোক, আমি তোমাদের সাথে আর দীর্ঘায়িত করবো না, অনেক কথা হলো, গল্প হলো। তবে একটা জিনিস তোমাদেরকে বলবো, আমি আসলে এই মুহূর্তে আমি তোমাদের যে কিভাবে যে মানে গ্রহণ করব আমি ভাষা পাচ্ছি না। তবে আমি তোমাদেরকে আন্তরিকভাবে নিজের অন্তর থেকে তোমাদেরকে গ্রহণ করে সন্তান হিসাবে আমি গ্রহণ করি। তোমরা যে কোনো প্রবলেম, যে কোনো স্যারদের সাথে আলাপ করবা। বিশেষ করে আমি তো আছি স্ট্যান্ড বাই, আমি তোমাদের সবসময় আমি মনিটর করি। আমার টোটাল ভবনে আমার সিসি ক্যামেরা দিয়ে সাজানো আছে, আমি মনিটর করি কোথায় কোন ক্লাস কীভাবে হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তোমরা একটু সুন্দরভাবে তোমরা ক্লাস করবা, নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা। আমার এখানে পর্যাপ্ত টিচার আছে, তোমরা রুটিনগুলো কালেকশন করে নিবা। রুটিন আমি দিয়ে দিচ্ছি, আগামীকাল থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। এবং টাইম আমি এই যে তোমাদের জন্য শুক্রবার, এই 72 সালের কলেজে কোনোদিন শুক্রবারে ক্লাস ছিল না। তোমাদের অনুরোধে আমি ভাবলাম যে শুক্রবার যদি তোমাদের চাকরিজীবীদের জন্য সুবিধা হয়, ঠিক আছে, শুক্রবারটা আমি, কারণ সকালে হাফে আমি ক্লাস করতে পারি না। কেন? যে আমাদের সবাই প্রফেশনাল অ্যাডভোকেট, সকালে কেউ সময় দিতে পারবে না। আমরা না, ঠিক আছে। তো আমি আপ্রাণ চেষ্টা করছি, আন্তরিক চেষ্টা করছি আমার কলেজটাকে আরও ডেভেলপ করার জন্য। অন্যদিকে আমি এলএলএম করতে চাই। এলএলএম এর একটা সমস্যা কি জানো? আমি তোমাদেরকে বলে রাখি, এলএলএম এর সমস্যা যে আমি যখনই আমার ফোরামে যখন জোরালোভাবে বলি যে আমি এলএলএম চাই, ঢাকা সিটিতে কারো নিজস্ব এখন এলএলএম করতে গেলে ইউনিভার্সিটি একটা শর্ত দিয়ে দেবে, নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে, টিচার সংখ্যা থাকতে হবে। বাবা, আমার তো টিচার সংখ্যা তো আমার পর্যাপ্ত, এবং সবাই অনার্স এলএলএম করা, আমার নিজস্ব ক্যাম্পাস আমাকে আগে দেবে, কিন্তু আরগুলা সেই জন্য ওরা একটু বিমত করে। আচ্ছা, আজও কালো এটা দিতেই হবে, আমি লেগে আছি। আল্লাহ যদি সহায়তা, আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ এটা করবো। আমার সেই অ্যাকোমোডেশন আছে, আমার টিচার আছে, আমার সব কিছু আছে। আর আরেকটা বিষয় হলো, তোমাদেরকে বলে রাখি,
তোমরা আমাদের এই কলেজটা তোমরা নিজেরাই বিবেচনা করবা। এই কলেজের ভালো মন্দ সাইডটা তোমরা তো যথেষ্ট বুদ্ধি হয়েছে, তোমাদের যথেষ্ট, তোমরা বড় হয়েছো, তোমাদের বুদ্ধি হয়েছে, তোমরা নিজেরাই বিবেচনা করো। আমি এখানে প্রশংসা করবো না, তবে তবে এই মুহূর্তে আমি এখানে দাঁড়ায় আমি তোমাদেরকে ঘোষণা করে যাচ্ছি যে ঢাকা ল কলেজ সারা বাংলাদেশের ৭৭টা ল কলেজের মধ্যে এখন ১ নম্বর কলেজ। আমি যুক্তিতে বিশ্বাসী, আমি যুক্তি দেই। আমার মতো এরকম পর্যাপ্ত টিচার কোনো কলেজে নাই, আমার মতো এরকম 5 দিন সপ্তাহে রেগুলার ক্লাস কোনো কলেজে হয় না, আমার মতো রেগুলার রেজাল্টের কথা তো বাদই দিলাম। আমার এখানে গত ফাইনাল ইয়ারের 96% পাশের হার। হ্যাঁ, তারপরে আমি আরো বলি যে 90% কলেজের, 90 বলবো না, 90 বেশি, হাতে গোনা কয়েকটা কলেজের রেগুলার প্রিন্সিপাল। কলেজ থেকে কিভাবে? সেই জন্যে আমি সব দিকে বিবেচনা করে এই মুহূর্তে, তবে আমাদের হয়েছে কি জানো, আমাদের আমরা হলো প্রচার বিমুখ একটা অবস্থান নিয়ে বসে আছি। এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের দায়িত্ব। তোমরা বিবেচনা করবা, যদি ভালো লাগে তোমরা 5 জনের সাথে আলাপ করবা, গবেষণা করবা। আর আমি দেখো 2007 সালে আমি যখন অ্যাটর্নি হিসেবে জয়েন করলাম, 2009 সাল পর্যন্ত ছিলাম, তখন আমাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি পলিটিক্যাল কোনো একটা সাইড নিলে আপনাকে আমরা আরো ভালো একটা পদে নিয়ে যাব। আমি কিন্তু রাজি হইনি। আমি তোমাদের কথা চিন্তা করি যে আমি ওই সাইডে চলে গেলে আমার কলেজ ছেড়ে দিতে হবে। আমি কলেজ ছেড়ে যাই না। আমার গতবার 2বার হলো, গত টার্মে 2বার হলো আমার ডিজিএফ এর রিপোর্ট জাস্টিস হিসেবে গিয়েছিল, 2বার। আমাকে সক্রিয় করতে হবে, পলিটিক্স করতে হবে। নো, আমি পলিটিক্স করবো না। এবং যখন প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনে যখন মিটিং হয়, যেদিনকে সর্বসম্মতভাবে আমার বিকল্প কোনো ক্যান্ডিডেট দাঁড়ানোর সাহস পায়নি, ইনশাআল্লাহ। এইটা কিন্তু অর্জন কিন্তু আমি এমনিভাবে করিনি, কিন্তু আমি তোমাদেরকে বারবারই কিন্তু বিহেভিয়ারের কথা বলছি, উন্নত ব্যবহার, এটার বিকল্প না। আমি চাই, আমি নিজেও কি ব্যবহার করি আমি জানি না, তবে আমি চেষ্টা করি বাবা। হ্যাঁ, তোমরা করবা এটা। হ্যাঁ, তোমাদের যে কোনো প্রবলেম আমাকে বলবা, আমি সলভ করার চেষ্টা করবো। আর সার্বিক তোমাদের রেজাল্টের জন্য, তোমাদের যাবতীয় বিষয় দেখভালের জন্য আমি তো আছি ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। হ্যাঁ, বলো তো তুমি কি বলছিলা? এই তো মুশকিল। আচ্ছা, বলছি আচ্ছা বলছি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 7টা কলেজ কন্ট্রাক্টে আছে। আগে ল কলেজগুলোতে পরীক্ষা সেন্টার হতো। 7টা কলেজ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রাক্টে আছে। একটা হলো তিতুমির কলেজ, মিরপুর বাংলা কলেজ, মিরপুর কলেজ, হাজী মকবুল কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ এবং তেজগাঁ কলেজ। এই 7টা কলেজের মধ্যে বিশ্ববিদ্যালয় যখন যে কলেজটাকে সেন্টার মনে করবে, অর্থাৎ ওই কলেজের আবার সেন্টার দিলে তো হবে না। ওই কলেজের যদি কোনো প্রোগ্রাম থাকে, আমরা যে শুক্র অথবা শনিবার ব্যবহার করি, এই শুক্র শনিবার অনেক চাকরির ইন্টারভিউ থাকে। এই জন্য অনেক সময় অনেক কলেজগুলো নিতে চায় না, বলে যে ভাই আমার তো কলেজে, ঠিক আছে আরেকটা কলেজ দেখে এইভাবে। মূলত এই কলেজগুলোর মধ্যে হবে। আর এটা কেন হয়, এটারও একটা ব্যাখ্যা আছে। আমরা কেন নিতে পারি না? আমাদের একসময় সেন্টার হতো, তো এই সেন্টারটা কেন উঠে গেল এই কারণে যে আমাদের স্টুডেন্ট হলো লয়ের, আমরা হলো প্রফেশনাল লয়ার। এখন ওই যে ইতিহাসের একটা ঘটনা আছে না, ইতিহাসের ছাত্র কি বলে যে স্যার শুধু যুদ্ধের সালটা বলেন, যুদ্ধ আমি বাধাই দিচ্ছি। আমার ছাত্ররা বলে যে স্যার ধারাটা বলেন,
আর বাকি ভিতরের কথা আমি বানায় লিখে দিচ্ছি। তো এই ঘটনাগুলা, তো সুতরাং এখানে ভয়ের কিছু নাই। কোনো কলেজ তোমাকে নির্যাতন করবে না বাবা। কেন নির্যাতন করবে? এই যে আবার সেই আত্মবিশ্বাসের কথা চলে আসলো। তুমি রাজা বাবা, তুমি রাজা, তুমি তোমার মতো করে তৈরি করো নিজেকে। হ্যাঁ, তো এইটা, তো সুতরাং এই ভয়ের কিছু নাই। আমি তো প্রথমেই বললাম যে ফেল করাটাই কষ্টকর, ফেল করাটাই কষ্টকর। ঠিক আছে, তো ঠিক আছে, তোমাদের সাথে অনেক কথা হলো। আর কথা কিছু বলার যদি প্রয়োজন হয় পরে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। কি কিছু বলবেন? নিজস্ব ক্যাম্পাসে আমাদের উপভোগ করার মতো কি কি আমাদের আমাদের প্রতি বছরে এখান থেকে বের হয়ে 50% আমাদের এইটা শতাংশটা হিসাবটা ওইভাবে আমাদের কাছে থাকে না কেন? যে এখান থেকে যারা ফাইনাল পাস করে তারা কেউ বার কাউন্সিলে অ্যাপ্লাই করে, কেউ করে না। আবার সে কেউ এমসিকিউ পাস করে, কেউ করে না, কেউ রিটেনে এলা হয় ভাইবা পর্যন্ত। যে লাস্টে কয়জন থেকে এগুলো আর যোগাযোগ কেউ করে না, আমাদের কাছেও এরকম তথ্য থাকে না। তবে খারাপ করার কথা না, আমাদের এখান থেকে তো পিসফুলি তো পাস করে যায়। আর পিসফুলি পাস করে গেলে বার কাউন্সিলে তোমার কি বলে অ্যাডভোকেটশিপে আটকাবে কেন? অ্যাডভোকেটশিপে তো যারা অ্যাডভোকেট হয় তারা তো কেউ চাঁদের দেশ থেকে আসে না, বা কেউ ইউরোপ থেকে আসে না, তাই না? নিজস্ব ক্যাম্পাস এটা সম্পূর্ণ জাস্টিস ব্যাপার। না, না, শেষ করে দিচ্ছি। পরিচয় তো করে দিলামই তো। আচ্ছা ঠিক আছে, দেখো বাবা, প্রতিদিন ক্লাসে কথা শোনো। তোমাদেরকে আমি শেষ করার একটু আস্তে আস্তে আমি শেষ করে দিচ্ছি। এই চার্জ শেষ, তোমাদের চার্জ শেষ। আচ্ছা শোনো, শেষ। আচ্ছা বাবা একটু দাঁড়াও। আজকের এই অনুষ্ঠানটা আমি খুব এনজয় করলাম, ভীষণ এনজয় করলাম। নিশ্চয়ই তোমরাও করেছো। আমি তোমাদের চার্জ শেষ হয়ে গেল। হ্যাঁ, তো নিশ্চয়ই তোমরা খুব এনজয় করেছো। আর তোমরা এরপরে ক্লাস হবে, তোমরা কেউ উঠবা না, এখনই ক্লাস হবে। আমার অনুষ্ঠান শেষ করার সাথে সাথে ক্লাস শুরু করে দেবো, কেননা রাত হয়ে যাচ্ছে। তোমাদের কেউ যাবা না, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু প্যাকেট রাখা আছে। হ্যাঁ, তোমাদেরকে মিষ্টিমুখ করার জন্য প্যাকেট রাখা আছে। আচ্ছা শোনো, আমি একটু তোমাদেরকে একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য, আমি তো নিজে অনেক গল্প বললাম, অনেক ইয়ে করলাম, তো আমি একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য আমার একমাত্র মেয়ে, হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চায়। আমাকে অনেকক্ষণ ধরে খোঁচাচ্ছে, প্রত্যেক অনুষ্ঠানেই সে কিছু বলে। হ্যাঁ।